রাস্তাঘাটে বেরোলে আমরা ম্যাক্সিমাম লোকজনের দেখি যে তারা খুঁড়িয়ে হাঁটছে, পা ভালো করে ঠিকমতো স্টেপ ফেলতে পারছে না, জয়েন্টে প্রবলেম হয়, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট। এখন এটার একটাই কারণ, সেটা হচ্ছে আর্থ্রাইটিস থেকে এটা হয়। আস্তে আস্তে এই আর্থ্রাইটিসের জন্য নরম লেয়ারটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কোনো ডিজিজ নয়, এটা কোনো রোগ নয়। যেরকম আমাদের বয়সের সঙ্গে চুল পড়ে যায়, চুল পাকে, এটাও তাই। তফাৎ হচ্ছে মহিলাদের বেশি হয়, আমাদের কম। তো এটার থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, ট্রিটমেন্টটা কি এটার? তা আমরা যেটা করি যে খুলে এটাকে একটা পার্টিকুলার শেপে কেটে একটা ক্যাপ মতন করি, যেটা বাঁকা ছিল সেটা সোজা হয়ে যায়, ভাঁজ সোজাটা অনেক স্মুথ হয়ে যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যথাটা একদম চলে যায়। ওভারঅল কিরকম কস্টিং হতে পারে অপারেশন? দেখো, এটা একটা স্পেসিফিক ফিগার বলা মুশকিল, আমি তোমাকে একটু ভেঙে বলি। নি রিপ্লেসমেন্ট করলে হয়তো যা হাঁটুতে আমি হাঁটতে পারছি সেটা আরোই পুরোপুরি আমার শেষ হয়ে যাবে, এইটা একটা মিথ আছে মানুষের মধ্যে, তো সেইটা কতটা ঠিক কতটা ভুল? নি রিপ্লেসমেন্টের পরে আন্দামানে গিয়ে সে স্কুবা ডাইভিং করেছে, সেই ছবিও পাঠিয়েছে। আবার বৈষ্ণোদেবীতে গিয়ে ঘোড়ায় চড়েছে, সে ছবিও পাঠিয়েছে। ডাক্তারিটা শুধু রোজগারের জন্য। একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে তার নর্মাল লাইফে ফিরছে, ওই ফিডব্যাকটা যখন তুমি পাচ্ছ, একদম। সেইটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। নমস্কার, আমি সোমা, দ্য স্টোরি বিহাইন্ড পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে কথা বলবো। একদমই তাই। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরেই চাইছিলাম যে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কোনো পডকাস্ট করার জন্য। আর এটা আপনাদের কাছে অত্যন্ত খুশির সঙ্গে আমরা জানাচ্ছি যে কো পার্টনার হিসাবে আমরা JBCH হসপিটালকে পেয়েছি, এবং তাদের সহায়তায় আমরা চেষ্টা করব মাঝে মধ্যেই আপনাদের কাছে হেলথ অ্যাওয়ারনেস পডকাস্ট তুলে ধরতে। এর জন্য আমরা JBCH হসপিটালকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তাদের সহায়তায় আমরা একটা এরকম সুন্দর পডকাস্ট আপনাদের সামনে আনতে পেরেছি। আর সেরকমভাবেই আজকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ডক্টর জয়দীপ ব্যানার্জি চৌধুরী স্যারকে, যিনি জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থোপেডিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, JBCH হসপিটাল। তো আজকে আমরা তার কাছ থেকে এই ব্যাপারে জানবো। তার আগে অবশ্যই আপনারা এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টেও জানান যে কেমন লাগছে আমাদের পডকাস্ট। আর আজকের এই এপিসোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, কোথাও কিন্তু কাটবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আরো কি ধরনের হেলথ রিলেটেড টপিক আপনারা দেখতে চাইছেন। তো চলুন শুরু করি আজকের এপিসোড। তো স্যার, আজকে আপনার থেকে যেটা জানবো সেটা হচ্ছে জয়েন্ট পেন, এবং সেটা থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে। বিকজ এখন আমরা চারপাশে দেখলেই সবাইকেই দেখছি ম্যাক্সিমাম এই জয়েন্ট পেন নিয়ে ভুগছে মানুষ, সবারই কম বেশি প্রবলেম আছে, সেটা আপনি ইয়ং বলুন বা বেশি এজেই বলুন। তো স্যার, আজকে যেটা আপনার থেকে সবার প্রথমে জানতে চাইবো সেটা হলো আজকাল রাস্তাঘাটে বেরোলে আমরা ম্যাক্সিমাম লোকজনের দেখি যে তারা খুঁড়িয়ে হাঁটছে, কারোর হয়তো মানে পা ভালো করে ঠিকমতো স্টেপ ফেলতে পারছে না, তো এরকম প্রবলেম হয়, মানে জয়েন্টে প্রবলেম হয়, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, এইসব জয়েন্টে প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে? রিসেন্টলি এটা আরো বেশি বেড়ে গেছে। তুমি ঠিক ধরেছো, ঠিক দেখেছো। এটা দেখবে যে মেজরিটি একটু বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক থেকে মানে 40+, একদমই তাই 50+, এই ধরনের এদেরই বেশি এই সমস্যাটা হচ্ছে। হচ্ছে। এবং যেটা সবসময় চোখে পড়ে, যে কোনো তুমি বাজারে গেলে, মলে গেলে, বিয়ে বাড়িতে গেলে, দেখবে অনেকেই খুব দুলে দুলে হাঁটছে। একদম। এবং তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে ভীষণ হাঁটু ব্যথা হচ্ছে, হিপ জয়েন্টের ব্যথা হচ্ছে, এগুলো। এখন এটার একটাই কারণ, সেটা হচ্ছে আর্থ্রাইটিস থেকে এটা হয়। আর্থ্রাইটিসটা হচ্ছে একটা ব্রড টার্ম। এখন এতে কি হয় যে আমাদের সবাইরই জয়েন্টের ভেতরে একটা সফট লেয়ার থাকে, মানে তুমি সেটা হিপ জয়েন্ট হোক, নি জয়েন্ট হোক, অ্যাঙ্কেল জয়েন্ট হোক, whatever। এই বয়সের সঙ্গে আস্তে আস্তে এই আর্থ্রাইটিসের জন্যে নরম লেয়ারটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আচ্ছা। এটা কোনো ডিজিজ নয়, এটা কোনো রোগ নয়।
যেরকম আমাদের বয়সের সঙ্গে চুল পড়ে যায়, চুল হুম পাকে, হুম হুম। এটাও তাই। তফাৎ হচ্ছে মহিলাদের বেশি হয়, আমাদের কম হয়। কম হয়। কারণ 40-এর পর থেকে মহিলাদের একটা হরমোনাল চেঞ্জ আসে শরীরে, এবং ওই হরমোনগুলো কমে যাওয়াতে বোন, মাসেল, হুম হুম লিগামেন্ট হুম। এগুলোর ওপর ভীষণ এফেক্ট করে, এবং আস্তে আস্তে এই জয়েন্টগুলোর ভেতরে কার্টিলেজ লেয়ারটা ক্ষয়ে যাচ্ছে। আচ্ছা। সেই জন্যই ডিফর্মিটি হচ্ছে, পা বেঁকে যাচ্ছে বা স্টিফ হচ্ছে, হুম। তাই জন্য তাদের হাঁটাটা বদলে যাচ্ছে। তো এটার থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, ট্রিটমেন্টটা কি এটার? এটা তার আগে আমি বলে নিচ্ছি, মানে এই যে অস্টিও আর্থ্রাইটিস হুম যেটাকে হুম আমরা বলি, যেটা খুব কমন এবং সব দেখা যায় মেজরিটি, এর মধ্যে একটা ছোট গ্রুপ থাকে যাদের হচ্ছে খারাপ টাইপের আর্থ্রাইটিস হয়। তুমি দেখবে যে কিছু লোকের হাতের আঙুলগুলো বেঁকে যায়, রিস্ট গুলো ফুলে গেছে, হুম। পা গুলো ফুলে থাকছে। এর হ্যাঁ। মধ্যে এই রিমোটয়েড আর্থ্রাইটিস অমুক ওগুলো কিন্তু কম পার্সেন্টেজ, প্রপোর্শন। মেজরিটি আমরা দেখি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এবং এই অস্টিও আর্থ্রাইটিস যাদের হচ্ছে, ধরো হিপ বা নি জয়েন্টে, এমন নয় যে হলেই তাদের অপারেশনে যেতে হয়। হুম শুরুর দিকে যাদেরকে আমরা আইডেন্টিফাই করি, হুম হুম যাদের হুম পিক আপ করি, তাদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট, এবং হুম যেহেতু এটা প্রোগ্রেসিভ, যে হুম আস্তে আস্তে উইথ টাইম বাড়ছে, হুম। তা সেই জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট মডালিটি গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। মেজরিটি পেশেন্টস, তাদের কমপ্লেন থাকে যে সকালে উঠে বিছানা থেকে পা পা ফেলতে ফেলতে খুব পারছে না। কষ্ট হ্যাঁ, এবং একদমই তাই। স্টিফ হয়ে থাকে, একদমই তাই। কিন্তু একটু হাঁটাচলা করতে করতে আবার পাটা ফ্রি হয়ে গেল। এখন এগুলো হচ্ছে যে এই মর্নিং স্টিফনেস একটা সিমটম। হুম সেকেন্ডলি হচ্ছে একটা ব্যথা, যে যাই করতে যায় না কেন তারা, একটা ব্যথা তাদের থাকছে যেটা হুম পুরোপুরি কখনোই যাচ্ছে না। এবং পার্টিকুলারলি সিঁড়ি ওঠানামা হুম বা হুম একটু উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে ব্যথা আরো বেশি হচ্ছে, হচ্ছে। অসুবিধে হচ্ছে। শুরুর দিকে আমরা যাদের আইডেন্টিফাই করি, হুম। তাদের জন্য আমরা কিছু, ব্যথা যেহেতু হচ্ছে, একটু ব্যথার ওষুধ মেডিসিন। টেম্পোরারিলি দেওয়া দরকার, এবং সঙ্গে ওই কার্টিলেজ স্ট্রেংথেনার টাইপের কিছু ওষুধ আছে হুম। সেগুলো দিন। এক্সারসাইজ করতেই হবে, এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজের দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে জয়েন্টটাকে মোবাইল রাখা, সাপল রাখা, কারণ স্টিফনেস যত কম হবে তত ওই জয়েন্টটাকে নাড়াতে ব্যথা নাড়াতে কম হবে। কম হবে, হ্যাঁ। এবং সেকেন্ডলি হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং, যে মাসেলটা স্ট্রেংথেন করে নিলে হুম যে হাঁটা চলা, সিঁড়ি ওঠানামা, এই সব অ্যাক্টিভিটি ইজি হয়। হুম। আর প্লাস হচ্ছে যাদের খুব খারাপ, যে পরের দিকে গিয়ে অপারেশন টপারেশন লাগলো, যে পোস্ট অপারেটিভ ও মাসেলের জোরটা সেটা যদি অনেক স্ট্রেংথ পরে। থাকে, সেটা অনেক পরে। শুরুর দিকটায় যেটা হুম বললাম, এক্সারসাইজ, ওষুধ, এবং হচ্ছে কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশন, হুম লাইক বাবু হয়ে বসবে না, হুম উবু হয়ে বসবে না, কারণ তাতে জয়েন্টের ওপর চাপ বেশি পড়ে হুম। এবং আরো তাড়াতাড়ি ক্ষয়ে যায়। এইটা দিয়ে আমরা শুরু করি ম্যানেজ করা। আচ্ছা। এরপরে এরাই আস্তে আস্তে যখন প্রোগ্রেস হুম করে, যে ওদের ওষুধে কাজ হচ্ছে না বা ব্যথাটা যাচ্ছে হুম না হুম। বা অসুবিধে থাকছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ইনজেকশন দিই হাঁটুতে। এই ইনজেকশনটা হচ্ছে এই সিনথেটিক্যালি প্রিপেয়ার্ড জয়েন্ট ফ্লুইড, খুব মানে হালকাভাবে বললে আর কি। হুম। এই জিনিসটা দিলে জয়েন্টটা অনেকটা সাপল থাকে, সিমটম গুলো অনেক কম থাকে, কিন্তু আচ্ছা। আনফরচুনেটলি এগুলো ওই 1.5-2 বছরের বেশি লাস্ট করে না ইনজেকশনের এফেক্ট। আচ্ছা স্যার, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করছি। ধরুন এই যে আপনি বললেন যে যাদের অল্প সময়, মানে প্রথমের দিকে, শুরুর দিকে ধরা পড়ে বা শুরুর দিকে বোঝে, তাদের ট্রিটমেন্ট করলে মেডিসিন বা এইসবে কমে যায়, কিন্তু মানুষ বুঝবে কি করে? অনেক সময় সেইটাকে বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায়, যখন হালকা হালকা ব্যথা হচ্ছে তখন সেটাকে হয়তো মানুষ গুরুত্ব দিল না। না, যেটা উচিত, যে মানে সেই হ্যাঁ, ওটাই। রকমই ব্যথা যদি হচ্ছে, হুম তাহলে কোনো টেকনিক্যাল লোকের কাছে যাওয়া দরকার। সেটা আইদার হুম আমাদের কাছেই আসুক, অর্থোপেডিক সার্জনদের কাছে হুম আসুক, বা ফিজিশিয়ানের কাছে যাক, হুম বা তার চেনা ফিজিওথেরাপিস্টের কাছে যাক, হুম। কেউ না কেউ গাইড করে দেবে। কারণ এটা তো বাইরে থেকে বোঝা যাবে না যে ভেতরে কতটা ক্ষয়ে কতটা গেছে। আছে। একটা মিনিমাম এক্সরে তো করা দরকার, হুম। একজন টেকনিক্যাল পার্সনের তো দেখা দরকার, এবং অ্যাভয়েড না করে ইমিডিয়েট ডাক্তার সেটা দেখানোটা করে করা। দরকার। ওই যে ব্যথা হচ্ছে একটু বরফ দিলাম, কি একটা হুম দোকানে হুম গিয়ে হুম ব্যথার হুম ওষুধ খেয়ে নিলাম, হুম। সেটা না করাই বেটার। এই যে আপনি যেরকম বলছিলেন হাত ফুলে যায়, পা ফুলে যায়, এটা কিন্তু অনেক সময় হয়, সেটা কিন্তু মানুষ অন্য কিছু ভেবে সেটা ট্রিটমেন্ট আর করায় না। হ্যাঁ, সেইটা করা উচিত, করা উচিত। ইগনোর করা উচিত। হুম তো আমরা যেখানে ছিলাম, যে ফার্স্ট ফেজটা গ্রেড 1-2 যাদের আর্থ্রাইটিস, তাদের হুম জন্য ওই লাইফস্টাইল মডিফিকেশন, ওষুধ, এক্সারসাইজ, এই দিয়ে চলবে। এই নয় যে এতে সেরে যায়,
কিন্তু আমাদের চেষ্টাটা থাকে যাতে সিমটম গুলো কম থাকে হুম, আর এই খারাপ হওয়াটা যাতে স্লো হয়ে বন্ধ যায়। করা যায় আস্তে কিছু আস্তে। না করলে হয়তো 5 বছর পরে খুব খারাপ থাকবে, হুম, আর কিছু করলে হয়তো সেই স্টেজে পৌঁছতে 10 বছর লাগবে। এক্স্যাক্টলি। সেকেন্ড স্টেজে যেরকম আমরা এবার যাদের ওষুধে কন্ট্রোল হচ্ছে না বা হুম হুম ইয়েতে এক্সারসাইজে তার ব্যথা কমছে না বা অসুবিধে হচ্ছে, স্টিফনেস বাড়ছে, সেসব ক্ষেত্রে আমরা ইনজেকশন রিজার্ভ করে রাখি, যে ইনজেকশনটা দিলে আবার 1.5-2 বছর মতন সময় পাওয়া যায়। সঙ্গে তার ওষুধ এবং এক্সারসাইজ তো চলবেই। হুম আর ফাইনালি যদি দেখলাম যে তাতেও কন্ট্রোল হচ্ছে না, হুম এবং পেশেন্টের যদি আহ, খুব বেশি বয়স না হয় বা অ্যাডিকুয়েট ড্যামেজ না হয় অপারেশন করার মতন, হুম তাহলে একটা ছোটখাটো অপারেশন করা যায়, মাইক্রো সার্জারি। আমরা জয়েন্টের ভেতরে ঢুকে দেখে যে জায়গাগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে হুম ওগুলোকে স্মুথ করে দেওয়া, এবং সেকেন্ডলি যে এই যে ঘষে ঘষে ক্ষয়ে যাচ্ছে এই ডেবরিটা, তো হুম এই হুম হাড়ের গুঁড়ো ঠুড়ো গুলো তো জয়েন্টের ভেতরেই থাকছে, হুম। সেগুলোকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম আমরা ওই মাইক্রো সার্জারিটা করে। করে এগুলো আবার ওই রকম 1.5-2 বছরের একটা রিলিফ পায়। পুরোপুরি কখনো হবে কমবে না। না কারণ এটা প্রোগ্রেসিভ। হুম এবার আমরা আসি যে একদম ফাইনাল স্টেজ, যাদের যাদের জয়েন্টটা একদমই ক্ষয়ে গেছে। হুম। এখন এই পেশেন্টদের শুধু যে সকালে একটা স্টিফনেস হচ্ছে তা নয়, না। এদেরই হাঁটা চলাটা একদম নষ্ট হয়ে হ্যাঁ, যায়। পুরোপুরি ভাবে নষ্ট সেকেন্ডলি হয়ে পা যায়। গুলো বেঁকে যায় হুম দাঁড়ালে, এর সঙ্গে ব্যথা এবং জয়েন্টও ফুলে থাকে। এইসব ক্ষেত্রে আমরা এক্স রে করে দেখি যে ভেতরে কি অবস্থা। হুম যদি দেখলাম যে কার্টিলেজ লেয়ারটা একদম ক্ষয়ে গেছে, হুম। তাহলে এদের অপারেশন করা দরকার। আচ্ছা। এবং অপারেশন করলে যেটা করি আমরা, যে বেসিক্যালি ভেতরটা তো একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে, আমি এই ছোট মডেলটা নিয়ে আমি একটু বোঝানোর হুম চেষ্টা হুম করি হুম যে জয়েন্টের ভেতরটা ইউজুয়ালি ক্ষয়ে যায়, ফিমারের এন্ডটা, এদিকগুলো যেগুলো হুম কার্টিলেজ থাকে হুম হুম এগুলো একদম ক্ষয়ে যায়। তা আমরা যেটা করি যে খুলে এটাকে একটা পার্টিকুলার শেপে কেটে একটা ক্যাপ মতন পরিয়ে দিই, মানে এই ও, হাঁটুর ওপরের অংশটাতেও একটা ক্যাপ যাবে হুম। এবং ভিতরের তলার অংশে। দিকটাতেও তাই যাবে, মাঝখানে প্লাস্টিক মতন থাকে। এবং এতে সুবিধে যেটা, যে পাটা সোজা হয়ে যায়, যেটা বাঁকা ছিল হুম। সেটা সোজা হয়ে যায়, ভাঁজ সোজাটা অনেক স্মুথ হয়ে যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যথাটা একদম চলে যায়। আর এই তিনটে জিনিস হলেই একজনের পক্ষে হাঁটা চলা, হুম বসা, দাঁড়ানো, সিঁড়ি ওঠা নামা, হুম। বা দেখবেন যে অনেকে কমপ্লেন করে একটু উঁচু নিচু রাস্তায় হাঁটতে হাঁটতে গেলে একটা অসুবিধা হয়। ব্যালেন্সের অসুবিধা হ্যাঁ হয়, হ্যাঁ। সেইগুলো সব নর্মাল হয়ে যায়। আচ্ছা। এবং একবার এগুলো করলে হুম মোটামুটি অ্যাভারেজ এখন যা স্টাডিজ যা হুম। বলছে, এভিডেন্স যা বলছে, মিনিমাম 20 বছর চলা উচিত। আচ্ছা। এবার এটা না অনেকের একটা মিথ আছে যে অনেকে সেটা মনে করে যে নি রিপ্লেসমেন্ট করলে হয়তো যা হাঁটুতে আমি হাঁটতে পারছি সেটা আরোই পুরোপুরি আমার শেষ হয়ে যাবে। এইটা একটা মিথ আছে মানুষের মধ্যে, তো সেইটা কতটা ঠিক কতটা ভুল? দেখো, এইটা হচ্ছে যে সবারই একটা অপারেশনে ভয় থাকে যে হুম কি হবে, এবং তাদের একটা খুব কমন প্রশ্ন এটা আর কি, সব পেশেন্টরাই বলে যে তুই এখন যা পারছি তখন যদি তাও না পারি। আমি তাদের বলি যে দেখুন, আপনি যদি সাইন্টিফিক এভিডেন্স দেখেন, হুম 100 জনের অপারেশন করলে 96 জন ভালো হয়ে যাবে, 4 জন হবে না। এখন আমি যদি তোমাকে বলি একটা পরীক্ষায় বসো যেটায় 96% চান্স তুমি ফার্স্ট হবে, তো তুমি সেটা না বসে কি যে 4%-এর ভয়ে পিছিয়ে যাবে? যাবে না। সেটা তো ঠিকই। আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা অপারেশন সেই স্টেজেই বলি যেখানে অন্য কিছু দিয়ে আর রিলিফ কাজ দেওয়া হচ্ছে যাবে না। না। অন দ্য আদার হ্যান্ড, যে অপারেশন করলে 96% চান্স যে আপনি ভালো হয়ে যাবেন। সুতরাং ডিসিশন তো পেশেন্টকেই নিতে নিতে হবে, হবে। পেশেন্টের বাড়ির লোককেই নিতে হবে। আচ্ছা, এই যে নি রিপ্লেসমেন্টটা বলছেন, এটার কি কোনো এজ লিমিটেশন আছে? মানে ধরুন আমি সাপোজ বলছি কারোর এজ ধরুন 70 হয়ে গেছে, তো তার ক্ষেত্রে কি নি রিপ্লেসমেন্ট করলে তার কি কোনো ক্ষতি হতে পারে, বা সেটা অতটাও কাজ করবে কি করবে না, এরকম কোনো ব্যাপার আছে? না, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আম, যেটা আমরা বলি যে ইনিশিয়াল ফেজেসে হুম এই এভিডেন্সটা ছিল না যে ইমপ্লান্ট গুলো প্রায় 20 বছর অবধি চলে। হুম
এখন সেই জন্যই একটা ছিল ধারণা যে 60-এর আগে করা উচিত নয়, 60 পৌঁছক পেশেন্ট, যত কষ্টই হচ্ছে করলে তাহলে ভালো হয়। এখন উইথ টাইম টেকনোলজি, ইমপ্লান্ট, স্কিল হুম সবই ইমপ্রুভ করেছে, করে আমরা এখন দেখি যে আহ, আমাদের হাঁটুটা তো দরকার এই 50 থেকে 70 আমি দৌড়বো, হুম আমি তো আর 80 থেকে 90 দৌড়বো না, আমার তো পেন ফ্রি হাঁটুটা এখন দরকার। সুতরাং বয়সটা এখন ফ্যাক্টর নয়, যদি দরকার হয় ওই স্টেজে তাহলে করা যায়। এবং এই উইথ টেকনোলজি এবং উইথ অ্যাডভান্সমেন্ট অফ এই ইমপ্লান্টস হুম আবার রিভিশন করা যায়। 20 বছর আচ্ছা পরে যদি কারো দরকার হলো তাহলে আবার হ্যাঁ করা যায়। ও সুতরাং সেটা কোনো ফ্যাক্টর নেই। আচ্ছা এবং সেকেন্ডলি হচ্ছে তুমি যেটা বললে যে বয়স্কদের করা যায় কিনা, হুম আমরা তো আজকাল বাঁচি অনেক দিন বেশি আগের চেয়ে তুলনায়। এখন কেউ যদি 75-এ ফিট থাকে, যদি ফিজিওলজিক্যালি ঠিক থাকে, হুম তার মানে ওভারঅল যদি কন্ট্রোলে থাকে, তার যা যা প্রবলেম আছে, হুম ইস্যু আছে, তাহলে না করার কোনো যুক্তি নেই। কারণ ওই পেশেন্টের হয়তো ধরে নিলাম যে 80 বছরের কারো পড়ে গিয়ে একটা হাত পা ভাঙলো, হুম অপারেশন তো করতেই হবে, হুম তো সেই অ্যানেস্থেসিয়াটাই তো দেওয়া, করে রিপ্লেসমেন্টটা করে দেওয়া, তাহলে তার অ্যাটলিস্ট পেন রিলিফটা হয়, হুম মোবিলিটিটা বাড়ে। আমরা কেউই জানি না কে কদিন বাঁচবো, এক্স্যাক্টলি কিন্তু যতদিন বাঁচতে হবে ততদিন তো হাঁটাচলা করে সুস্থভাবে হ্যাঁ হাঁটাচলা করে বাঁচতে হবে। এবং ব্যথা ছাড়া আর্থ্রাইটিসে যারা কাবু হয়ে যায় হুম তাদের কিন্তু মানে এই নয় যে শুধু হাঁটতে গেলে, সিঁড়ি ওঠানামা করতে গেলে, বেরোতে গেলে ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াস ব্যথা। ইভেন আমি তো পেশেন্টদের সঙ্গে কথা বলে শুনি যে মানে বসে আছেন, কেউ বেল দিল, হুম সেটাও যেতে মানে অনেক আগে যেটা সময় চটপট চলে গিয়ে বেল দরজা খুলে দিতেন, এখন 3 বার ভাবেন, হুম এদিক ওদিক দেখেন কেউ কেউ আর আছে আসছে কিনা, যে তুলবো কিনা। এই যে রেস্ট্রিকশনটা, এইটা থেকে কিন্তু একদম মুক্তি, এবং পেন রিলিফটা গ্যারান্টিড। সেই জন্যে আম, মোটামুটি তো ভালো রেজাল্ট এখন নি রিপ্লেসমেন্ট। নি রিপ্লেসমেন্টের জন্য এখন এজটা কোনো ম্যাটার নয় এজটা যে কোনো ফ্যাক্টর এই নয়। এজে করতে পারবো না না, ওই এজে করতে না, পারবো বা এরকম কিছু দেখতে হবে কোন মানে স্টেজের স্টেজ অফ আর্থ্রাইটিসটা দেখতে হবে, জয়েন্টের কি অবস্থা দেখতে আর হবে, তার ওভারঅল ফিজিক্যাল হেলথ কতটা কি কত বেটার কিরম আছে। পারমিট করছে না করছে। যারা ইয়ং এজে আছে তাদেরও হাঁটুতে সমস্যা হচ্ছে বা এই জয়েন্টের প্রবলেম হচ্ছে, তো তারা কি নি রিপ্লেসমেন্ট করতে পারে, সেটা সেক্ষেত্রে কি সেটা কোনো সমস্যা? হ্যাঁ, মানে ইয়াং এজে আর্থ্রাইটিসটা অন্যরকম, হুম অস্টিও আর্থ্রাইটিস নয়। আমি আচ্ছা যেটা শুরুতে বলেছিলাম যে একটা ছোট পার্সেন্টেজ অফ লোক থাকে আর্থ্রাইটিসের হুম ভোগেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি আমরা, সেইগুলো বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস ওই হুম টাইপের, ওগুলো হচ্ছে খুব খারাপ টাইপের আর্থ্রাইটিস, এবং ওতে জয়েন্ট গুলো একদম ডিফর্মড হয়ে যায়, ইয়াং এজে এফেক্ট করে। ইয়াং এজে এতটা পরিমাণে হ্যাঁ, হয়? ইয়াং এজে খুব এফেক্ট করে ওগুলো। আচ্ছা তাদের ট্রিটমেন্ট প্রোটোকল অন্য, তাদের ওই আইডেন্টিফাই করতে হয় ব্লাড হুম টেস্ট, এমআরআই করে, এবং ওষুধপত্র কিছুদিন খাওয়াতে হয়, কারণ শুধু হাঁটুটা করে দিলে কি শুধু হিপ জয়েন্টটা বদলে দিলে তাদের ব্যথা যাবে না, বিকজ ডিজিজ প্রসেসটা অন্যরকম। সেই জন্য আচ্ছা তাদেরকে একদিকে যেমন ওষুধ লাইফ লং খেতে হবে, হুম সঙ্গে তাদের এই অপারেশন করে ওই স্পেসিফিক জয়েন্টটা পেন ফ্রি করতে হবে। এখন ওদের ক্ষেত্রে অনেক ইয়াং এজে হুম এই জয়েন্ট রিপ্লেসমেন্ট আমরা করি। এটা তাও কত এজ হতে পারে যে এরকম? 20-র পরেই করা যায়, আচ্ছা এবার এটা আপনি যেরকম বলছেন যে আফটার 20 ইয়ার্স আবার এটাকে রিভাইজ করা হ্যাঁ যায়। রিভাইজ করা যায়। তো যাদের 20 এজে বা 40 এজে হচ্ছে তাদেরকে তাহলে আবার 60 এজে কি করতে হবে? এই নয় যে এগুলো 20 বছর একদিনের মাথাতেই ক্ষয়ে যাবে বা হুম নষ্ট হয়ে যাবে, যতদিন চলে। এবং আমরা এই ইয়াং এজে যখন করি তাদেরকে বলেই রাখি যে হুম হুম মিনিমাম 20 ইয়ার্স চলা উচিত। হুম তারপরে যদি যেরকম সিমটম হয় বা অসুবিধে হচ্ছে, প্রবলেম হচ্ছে, তখন হুম আবার করা যায়, সেটাও আবার 15-20 বছর মতন আর কি রিলিফ দেবে। আচ্ছা কিন্তু ওভারঅল দেখলে যে হুম এই যত অল্প বয়সী করো না কেন, এই হুম পেশেন্টকে তুমি সারা জীবনই পেন ফ্রি রাখতে পারছো বা মোবাইল রাখতে পারছো, সেইভাবে দেখতে হবে। হাঁটা চলা সে করতে পারবে, ব্যথাও আর থাকবে না। ব্যথাও থাকবে না। তো সেই জন্য এই ইয়াং এজে যদি করি আমরা, তাদের হচ্ছে স্পেসিফিক্যালি ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস ওই গ্রুপটার জন্য, যাদের আরো অ্যাগ্রেসিভ ভ্যারাইটি এই আর্থ্রাইটিসের, আচ্ছা তাদের অস্টিওর জন্য নয়। অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে ধীরে ধীরে উইথ টাইম যেরকম হয়ে যাচ্ছে, সেটা এটা একটু বয়স হওয়ার কারণে হয়ে এল্ডারলি থাকে। এজ গ্রুপের। আর ইয়ংদের যেটা হচ্ছে সেটার রিজনটা কি?
যেগুলো জেনেটিক, ওগুলো আলাদা করে কোনো বলা যায় না। বলা যায় না। ওকে। ওগুলো দেখবে হয়তো ওই ফ্যামিলিতে চলছে হুম আর কি হুম ওই হুম। ধরনের ডিজিজটা, ওই প্রবলেমটা। এবার এখন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রোবোটিক অপারেশন হচ্ছে আর একটা ট্র্যাডিশনাল অপারেশন হচ্ছে, তো এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে বা কিরম ভাবে হয়? নি রিপ্লেসমেন্ট, হুম যেটা ট্র্যাডিশনাল ওয়েতে হয়ে আসছে লাস্ট 40 বছর ধরে, 50 বছর ধরে, হুম হুম সেটাই উইথ টাইম ডেভেলপ করে করে আমরা এই জায়গায় এসেছি যে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে পেশেন্টের পেইন রিলিফ হবে, হুম মোবিলিটি ইমপ্রুভ করবে এবং মিনিমাম 20 বছর ভালো থাকা উচিত। এখন টেকনোলজি অলওয়েজ ওয়েলকাম, এই আমরা তো এভরিডে ইমপ্রুভ করার চেষ্টা করি। হুম 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 এই ট্রেডিশনাল ওয়েতে অপারেশন করেও ওভারঅল দেখা যায় যে অ্যাবাউট 8 to 10% লোকের, তারা স্যাটিসফাইড নয় জয়েন্ট রিপ্লেসমেন্টের নিয়ে। কেন স্যাটিসফাইড নয় সেটা আইডেন্টিফাই করা যায় না। তাদের হাঁটুর ফোলা থাকে না, হুম। পাটা সোজা হয়ে গেছে, এক্স রে ভালো আছে, সিটি স্ক্যান ভালো আছে, কিন্তু কেন ভালো নেই এটা আইডেন্টিফাই করা যায় না। আচ্ছা। এই ধারণাটা থেকেই এসছে যে আমরা যদি আরো ভালো করতে পারি, ডেভেলপ করবে। আরো ডেভেলপ করতে পারি, সেই জন্যই সেখানে রোবটের আসাটা। নর্মাল কোর্স ট্রেডিশনালতে আমরা যখন রিপ্লেসমেন্ট করি, যে হুম আমরা হাঁটুটা এক্সপোজ করে ভেতরে হুম হাড়গুলো যে ক্ষয়ে ক্ষয়ে গেছে ওগুলোকে কেটে প্রপার শেপে আনি, হুম এই যে কাটাটা, এই যে স্পেসিফিক যে অ্যাঙ্গেলে কাটা হচ্ছে, কত মিলিমিটার কাটা হচ্ছে, হুম কি হুম হচ্ছে, এগুলো এক নম্বর হচ্ছে আই এস্টিমেশন, আর 2 নম্বর হচ্ছে কিছু মেজারিং জিগ থাকে, ব্লক থাকে, সেইগুলো দিয়ে ধরে ধরে আমরা জিনিসটাকে স্পেসিফিক সাইজ এবং শেপ এবং করে। অ্যাঙ্গেল মিলিমিটার ওতে নিয়ে আসি। এটাই এতদিন হয়েছে। হুম রোবটের রোলটা হচ্ছে যে আমরা হাঁটুটা এক্সপোজ করে হুম আগে আইডেন্টিফাই করে যে ডিফেক্ট পয়েন্টগুলো বা নর্মাল হাড় হুম পজিশন এগুলো হুম আইডেন্টিফাই করি, হুম করে এবার ওই কম্পিউটার ক্যালকুলেট করে দিচ্ছে হুম। কোনটা কতটা কিভাবে কাটতে হবে। ওকে। এবং যে সঙ্গে যে স দিয়ে তো হুম আমরা একটা করি, তো ওই হুম। সটাও হচ্ছে কন্ট্রোলড বাই দ্য কম্পিউটার। ও। সো মোর আইডিয়া পারফেকশন। হচ্ছে মোর পারফেকশন, একদম জিরো জিরো প্রিসিশনে হুম। তুমি করতে পারবে, উইথ দ্য আইডিয়া ভুল যে হওয়ার যদি কোনো আমরা চান্স না, নেই। যে জিরো জিরো আমরা যদি করি তাহলে হুম হয়তো ওই যে 10% পেশেন্ট হুম তারাও ইমপ্রুভ করবে আর কি, ওটাকে আরো কমানো যায়। এখন এইভাবেই এই রোবোটিক টেকনোলজিটা এসছে। ইমিডিয়েট রেজাল্ট আমি যেটা দেখি যে হুম যেহেতু কাটাছেঁড়াটা কম, সেই জন্যে পেশেন্টের ব্যথাটাও একটু কম হয় পোস্ট অপারেটিভ। হুম সেকেন্ডলি ওদের আহ, কাটাটা যেহেতু কম, ব্লাড লসও কম হয়। হুম এবং নাম্বার 3 হচ্ছে যে ট্রেডিশনাল ওয়েতে করতে গেলে আরো যতটা হাড় আমাকে এক্সপোজ করতে হচ্ছে, ভেতরে রড টড এগুলো দিয়ে ঢোকাতে হয়, সেগুলো রোবটে করতে হয় না, কারণ রোবোটিক স দিয়েই আমরা করে দিচ্ছি। হুম। ইমিডিয়েট রেজাল্ট এখন পর্যন্ত কম্পেয়ারেবল বা হয়তো বেটার। স্লাইটলি বেটার। লং টার্ম রেজাল্ট এখনো বলার মতন সময় আসেনি, কারণ হুম। এই ট্রেডিশনাল মেথডে তো আমরা করে 40 ইয়ার্স হ্যাঁ। প্লাস করে এসে রেজাল্ট বলছি, রোবট এসছে অ্যাবাউট 3 to 4 ইয়ার্স ইন দ্য মার্কেট। সো এখনো লং টার্ম রেজাল্ট বলার মতন অবস্থায় আসেনি, কিন্তু ওকে। ইমিডিয়েট রেজাল্ট হয়তো ভালো। এবার আমরা ওভারঅল এই জিনিসগুলো জানলাম, কিন্তু আরেকটা যেটা আমার যেটা জানার সেটা হচ্ছে যে এই যে জয়েন্টে প্রবলেম বা এই প্রবলেমগুলো হচ্ছে একটা বয়সের পরে হচ্ছে, তো মানুষের যখন বয়সটা কম থাকছে বা সে যখন স্বাভাবিক চলাফেরা করছে, তখন সে কি প্রোটোকল মেনটেন করলে বা কিভাবে থাকলে এই সমস্যাগুলোকে সে অ্যাভয়েড করতে পারবে, বা তুলনামূলক কম হবে বা অনেক বেশি বয়সে গিয়ে হয়তো হচ্ছে এরকম হতে পারে, মানে মোস্ট প্রবাবলি অ্যাভয়েড কিভাবে করতে পারবে? দেখো, এটা শুরুতেই বলতে হবে যে মানে আমাদের হাড়গুলোকে কত শক্ত আমরা করতে পারি। তো এই যে এই ছোটবেলা থেকে আমাদের যে কালচার আর কি, যে হুম বাচ্চাকে রোদে রাখা, হুম তেল মালিশ, এবং আরেকটু বড় হলে যে তাকে জোর করে মাছ খাওয়ানো, দুধ হুম খাওয়ানো হুম রেগুলার বেসিসে, এগুলোর সব একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে। এবং তাতে আমরা যেটা দেখি যে একটা বাচ্চার 18 থেকে 21 বছর অবধি হুম হচ্ছে শরীরে যতটা ক্যালসিয়াম জমানো যায়, 21-এর পর থেকে শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কিন্তু হয় না, কমে যায়। সুতরাং এই 21 অবধি তুমি যতটা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেবে ক্যালসিয়ামের, এটাই চলবে তোমার সারা জীবন।
এবং 28 বছর বয়সের পর থেকে রোজ একটু একটু করে শরীরে ক্যালসিয়াম কমতে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে আফটার 40, যেহেতু হরমোনাল চেঞ্জেস গুলো হুম হুম আসে, তাদের ক্ষেত্রে আরেকটু বেশি করতে থাকে। সুতরাং সেই জন্য আইডিয়াটা হচ্ছে যে আপ টু 21 হুম। যতটা সম্ভব এই দুধ খাওয়ানো, যেগুলোতে ন্যাচারাল ন্যাচারাল ফুডসে যেগুলোতে প্রোটিন। হুম ক্যালসিয়াম রিচ, সেগুলো করা, তাতে তাহলে পরে গিয়ে তার যখন ক্যালসিয়াম কমতে শুরু করবে সেই লেভেলে কমবে না যে সে সিমটোম্যাটিক হবে। হুম সেকেন্ডলি হচ্ছে একটা লাইফস্টাইল মডিফিকেশন আছে, যে এই পার্টিকুলারলি ইয়াং এজে যে আর্থ্রাইটিস আমরা দেখি, হুম সেটার হুম একটা বড় গ্রুপ আসে হচ্ছে স্পোর্টস পার্সন। যারা প্রফেশনাল স্পোর্টস পার্সন, তাদের তো যথেচ্ছ অত্যাচার করে হুম শরীরের ওপর, হুম হুম এবং তাদের ইনজুরি হচ্ছে হুম ওই হেভি ট্রেনিং, হুম। রিগারাস বডি বিল্ডিং এসব করে ঠরে। তাদের ক্ষেত্রে এই ড্যামেজ গুলো থেকে আস্তে আস্তে আর্থ্রাইটিসটা বেড়ে যায়। বেড়ে যায়। সুতরাং ওদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে ইনজুরি হলে প্রপার কেয়ার নেওয়ার, ট্রিটমেন্ট হুম হুম করানো। আর ফাইনালি হচ্ছে থার্ডলি, যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যে একবার যদি হাঁটুতে সিমটম শুরু হলো, তাহলে ওই বাবু হয়ে বসাটা বন্ধ, যেটা খুব কমনলি আমরা করি, হুম বা ইন্ডিয়ান টয়লেট স্টাইলে বসাটা, হুম মেঝেতে বসাটা, হুম। এগুলো বন্ধ। কারণ যত বেসিক্যালি, ফোল্ড এটা তো হবে। আগে যেরকম বললাম যে কার্টিলেজের ভেতরে উইকনেস হচ্ছে, হুম ক্র্যাক হচ্ছে, এবার ওই হাঁটুটাকে যদি আমি পুরোটা চাপি, হুম। তাহলে ওই জায়গাটাতেই চাপ বেশি পড়ছে, ওই ঠিক ড্যামেজটা ঠিক। অ্যাক্সিলারেট করছে। তো সেই জন্য আমাদের দেখতে হবে ওই মুভমেন্ট গুলো অ্যাভয়েড করা, হুম এবং আবার ওই এক্সারসাইজের উপর স্ট্রেসটা না দিয়ে পারছি না। এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, হুম। সেটা হাঁটুরও দরকার, স্পেসিফিক জয়েন্টের যেটার প্রবলেম হচ্ছে, প্লাস ওভারঅল ওয়েলবিং এর জন্য এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা দুটো অপারেশন জানলাম, একটা ট্র্যাডিশনাল ওয়েতে আর একটা রোবোটিক ওয়েতে। তো এবার যেটা সবার মাথায় যেটা প্রথম কোয়েশ্চেনটা আসে, যে নি রিপ্লেসমেন্ট করতে বোধহয় প্রচুর কস্টিং হবে, প্রচুর খরচা আছে। আমি এটাই জানতে চাই যে ওভারঅল কিরকম কস্টিং হতে পারে ট্র্যাডিশনাল ওয়েতে যদি কেউ করে অপারেশন। দেখো, এটা একটা স্পেসিফিক ফিগার বলা মুশকিল, আমি হুম তোমাকে একটু ভেঙে বলি। হুম সেটা হচ্ছে যে, যে ইমপ্লান্টটা আমরা লাগাই, হুম এই ইমপ্লান্টটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বেঁধে দিয়েছেন যে এর বেশি দাম নেওয়া যায় না, এটা ম্যাক্সিমাম প্রাইস। তো সেখানে ওটার রেঞ্জ করে ফ্রম অ্যাবাউট, ধরো ওই 75,000 থেকে অ্যারাউন্ড 90-95 হাজার মতন। এটা হচ্ছে ইমপ্লান্টের খরচাটা। আচ্ছা। আর প্লাস হচ্ছে হসপিটালের এবার যেটা, এক্সট্রা। হুম। এবং হসপিটাল সেটা ডিপেন্ড করে কোথায় করছো, হ্যাঁ। কিরম হইতে করছো, তবে ওভার একটা অ্যাভারেজে বলা যায় যে ওই 1,80,000 থেকে 2 লাখের মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যায়। এবার যদি কেউ রোবোটিক ওয়েতে করে তাহলে কত পার্সেন্ট বাড়তে পারে বা কতটা কি কস্টিং? রোবোটিক হলেও ওই অ্যারাউন্ড, ধরো আনাদার হুম। 30 থেকে 50 হাজার মতন এক্সট্রা পড়ে। এক্সট্রা পড়ে। কারণ রোবোটিক ইউজ করতে হলে কিছু এক্সট্রা যন্ত্র লাগে, তো যেগুলো হুম আর রিইউজ করা যায় হুম না। হুম 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 এবং সেগুলো ধরে ওই হসপিটাল টু হসপিটাল আবার ডিপেন্ড করে, হুম। কিন্তু ওই 30-50 থাউজেন্ড মতন এক্সট্রা পড়ে রোবোটিক করলে। কিন্তু সেটা আপনি বলছেন যে ট্র্যাডিশনাল থেকে বেটার এখনো পর্যন্ত আপনারা দেখছেন। মানে আমি ওই যেটা বললাম যে হ্যাঁ। ইমিডিয়েট এফেক্টে হয়তো কম্পারেবল, কিন্তু লং টার্মে সেম। এখন পর্যন্ত রোবোটিকের হুম যেহেতু অতদিন হয়নি, হুম কমেন্ট করা মুশকিল যে হুম রোবোটিক হুম ইজ হুম বেটার দ্যান ট্র্যাডিশন। হুম। কিন্তু ইমিডিয়েট ইয়েতে মনে হয় যে রোবোটিকে হয়তো ব্যথাটা কম হচ্ছে, হুম। রক্তটা কম ইয়ে করণ হচ্ছে, হচ্ছে। লস হচ্ছে, আর্লি মোবিলাইজেশন হচ্ছে হুম হুম পেশেন্টের, হুম সেইগুলোর দিক থেকে হয়তো কিছুটা ইমপ্রুভ, মানে বেটার। হুম। আর একটা যেটা সমস্যা হয় দেখি আমি, অনেক মানুষের এই যে হাঁটাচলা করতে পারছে না, দীর্ঘদিন বাড়িতে বসে থাকছে, বা তারা ঠিক মতো আগে যেরকম চলতে পারতো এখন সেই যে একটা তাদের মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন শুরু হয়, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো মানে ভীষণ ভাবে দেখি আমি, যে পেশেন্টরা যখন ওপিডিতে আসছে, হুম। চেম্বারে ঢুকছে, একদম মানে চোখ মুখ দেখেই বোঝা যায় যে খুব ভীষণ ডিপ্রেসড। ডাউন, ভীষণ ডিপ্রেস। কারণ যেটা বললাম যে 1 নম্বর, পা বেঁকে গেছে, হুম ব্যথা, হাঁটতে পারছেন না, বেরোতে পারছেন না, এবং বাড়ির মধ্যে হাঁটা চলাটাও কষ্ট করে। এই যে বাথরুম টয়লেট হুম যাওয়া হুম আসা, হুম বা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া হুম করলেন, হুম কিন্তু হুম। ওঠার সময় আর উঠে পা ফেলে যেতে বেসিন পারছেন। অব্দি যাওয়া ভীষণ কষ্টকর। এবং যাদের খুব অ্যাডভান্স, তাদের এই নয় যে মানে শুধু মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, তাদের শুয়ে থাকলেও তাদের ব্যথা হচ্ছে, রেস্ট পেন হয়, এবং অনেক সময় হাঁটু লক হয়ে যায়, কারণ ভেতরটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, হুম তো হুম হুম হাঁটুটা লক হয়ে যাচ্ছে, ওই জন্য ওনারাও
চেষ্টা করেন যে আরো কম মুভমেন্ট করতে, ওই কষ্টটা অ্যাভয়েড করার জন্য। আর এতে এদের মন খারাপ, আরো 4টে ফিজিক্যাল এলিমেন্ট বাড়ে হুম, এবং ওজন বাড়তে থাকে। হুম, কারণ আমরা যদি খাওয়াও বন্ধ করে দিই হ্যাঁ, তাহলে ওজন কমে না। একটা 10-15% ওজন কমে, সঙ্গে এক্সারসাইজ করতে হয়। এখন এই পেশেন্টরা এরা তো হাঁটা এক্সারসাইজ চলাই বন্ধ করতে হয়ে গেছে, গেলেই ব্যথা হ্যাঁ, বাড়ছে। সুতরাং যত কম এক্সারসাইজ, যত কম মুভমেন্ট, তত ওজন বাড়ছে, আর হেলদিয়ার। যত ওজন বাড়ছে তত ব্যথা বাড়ছে। এটা একটা ভিশিয়াস সাইকেল। সেই জন্য অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার ওজনটা বেশি, তাহলে নি রিপ্লেসমেন্ট নিতে পারবো কিনা। হুম, এখন কোনো এক্সট্রা যে রিস্ক তা নয়। কারণ জিনিসটা হচ্ছে যে একটা খুব ওবিজ পেশেন্ট বা ওভারওয়েট পেশেন্টের তার একটা গলব্লাডার সার্জারি করতে গিয়েও যা রিস্ক, হুম, তার নি রিপ্লেসমেন্ট করতে গিয়েও তা রিস্ক, ওয়েটের জন্য, যে বাকি কিছু প্যারামিটার্স হুম, হুম, গন্ডগোল হুম, হয়। কিন্তু এমন নয় যে নি রিপ্লেসমেন্ট করা যাবে না। বরঞ্চ আমি দেখি যে তাদের একবার পেন ফ্রি জয়েন্ট দিতে পারলে হুম, তাদের অ্যাক্টিভিটি এমনিই বাড়ে, এবং অ্যাক্টিভিটি বাড়লেই তখন ওজনটা কমছে, হুম, আরো তারা ফ্লেক্সিবল, আরো ফ্রি হয়ে যাচ্ছে। সুতরাং ওইটাও আমাদের অ্যাড্রেস করা দরকার, যেটা তুমি বললে যে মেন্টাল হেলথ এবং হুম। ডিপ্রেশন, এইটার দিকেও আমাদের নজর দেওয়া উচিত। তারা বাড়ির থেকে নিজের থেকেই চায় না কোথাও বেরোতে, যে আমি গেলে বোধহয় আরো 5 জনকে বিব্রত করব। একদম, এটা একটা তাদের মেন্টালের মানে মনের মধ্যে সেই জিনিসটা ঢুকে গেছে। একদম, সেই ক্ষেত্রে এই এই জিনিসগুলো যেগুলো আপনি বললেন, এগুলো তাদের জন্য এটা খুব কোনো ইম্পর্টেন্ট। সমস্যার বিষয় না, তারা করতেই পারে অপারেশন। ইজিলি করতে হবে, খুব ইম্পর্টেন্ট। বা নি রিপ্লেসমেন্ট করার পরে পেশেন্টকে হসপিটালে কতদিন থাকতে হয়, বা তার মানে প্রোগ্রেস হতে কতদিন সময় লাগে? দেখো, এটা মানে এক একজন সার্জনের এক একটা প্রোটোকল থাকে। হুম, আমি আমারটা বলছি হুম, যে আম, আমরা অপারেশনের 7 দিন আগে কিছু জেনারেল টেস্ট করি পেশেন্টের, ব্লাড, ইউরিন, হুম, হুম, ইসিজি, হুম। ইকো, এগুলো করা দেখা যে তার ওভারঅল অপারেশনের জন্য তার কিরম হেলথ। বডি প্রিপেয়ার্ড আছে হেলথ নাকি? ওটির একদিন আগে ভর্তি হয়, হুম, ওটির দিনটা ওনাকে শুয়ে থাকতে হবে, সেই দিন উঠতে পারে না। সেকেন্ড দিন থেকে আমি ওনাদের দাঁড় করাই হুম, এবং হাঁটা শুরু করে। ওকে, থার্ড দিন দেখি যে উনি হেঁটে কমফোর্টেবলি নিজে হাঁটছেন এবং হুম, বাথরুম টয়লেটে গিয়ে কমোডে বসা ওঠাটা করতে পারছেন। হুম, আর ফোর্থ ডেতে দেখি যে উনি হসপিটালেই একটা ফ্লাইট অফ স্টেয়ার্স ওঠানামা করছে, সিঁড়ি ওঠানামা করছে। ওকে, ওই জায়গায় পৌঁছলে হুম, বাড়ি, এবং বাড়িতে এমন অবস্থায় যাবেন যে গিয়ে নিজে নিজে বাথরুম টয়লেট যাওয়া, ডাইনিং টেবিল, হুম, ঘরের মধ্যে হাঁটা হুম, চলা, হুম, হুম। অল্প সিঁড়ি থাকলে সেগুলো ম্যানেজ করা, এগুলো সবই ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে হসপিটাল থেকে আমরা কাউকে ফিজিওথেরাপিস্ট অ্যারেঞ্জ করে দিই, যে হুম, গিয়ে 1 মাস বাড়িতে এক্সারসাইজ গুলো করে। কারণ শত হলেও এটা নতুন জয়েন্ট হুম, তো, হুম, এবং হুম, যে মাসেল লিগামেন্ট সবই আমরা কাটছি, ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট। 1 মাস গিয়ে ওনাকে সুপারভাইজ করে করিয়ে দেয়, হুম, এবং 1 মাস পর থেকে নর্মাল লাইফ ফ্রি। ওকে, ওনার পেশেন্টের বাড়ি থেকে বেরোনো, সিঁড়ি ওঠা নামা, হুম, হুম, যারা ড্রাইভ করতে চায়, গাড়ি চালাতে পারে, সাইকেলে উঠতে পারে, সবই করতে পারে। ওভারঅল তুমি যদি ধরো তাহলে হুম। একটা 4 to 6 উইকস মতন একটু কনফাইন থাকতে হয়, বাট 6 উইকস তারপর পর থেকে একদম নর্মাল লাইফ। নর্মাল। স্যার, লাস্ট আর একটা কোশ্চেন আপনাকে করব, বলো। যে বহু দিন ধরে তো আপনি বহু অপারেশন করেছেন, প্রচুর। তো এরকম কোনো ইনসিডেন্ট বা এরকম কোনো ফিডব্যাক যেটা আপনার আজও মনে পড়ে, বা এরকম কোনো ঘটনা? দেখো, আমার মনে হয় মানে এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, যে ডাক্তারিটা শুধু রোজগারের জন্য না। একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে তার নর্মাল লাইফে ফিরছে, হুম, ওই ফিডব্যাকটা যখন তুমি পাচ্ছ, একদম। সেইটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। রোজগার তো অন্য অনেক কিছু করেও করা যায়। আমি তোমায় 2-3টে বলি, যখন মানে পেশেন্টরা, আমি সবাইকে স্পেসিফিক্যালি বলি যে যাই করবেন আনইউজুয়াল আপনার মনে হবে একটা ছবি তুলে আমায় পাঠাবেন। হুম, তো সেরকম আমার কাছে এখন মানে নি রিপ্লেসমেন্টের পরে আন্দামানে গিয়ে সে স্কুবা ডাইভিং করেছে সেই ছবিও পাঠিয়েছে, আবার বৈষ্ণোদেবীতে গিয়ে বাহ, ঘোড়ায় চড়েছে সে ছবিও পাঠিয়েছে। রিসেন্টলি এক ভদ্রমহিলার পড়েছি, উনি প্রায় 2-2.5 বছর আর কি বিছানায় শুয়েছিলেন এই আর্থ্রাইটিসে, আচ্ছা, তাকে
একটা একটা করে 4টে জয়েন্টই রিপ্লেস করতে হয়েছে, মানে হিপ নি করে 4টে জয়েন্টই রিপ্লেস করে। উনিও এখন আবার ব্যাক টু নর্মাল লাইফ, হাঁটাচলা করছেন এবং লাঠি সোটা কিছুই লাগছে না হাঁটাচলা করতে। এই গল্পগুলো যখন শুনি, এই ফিডব্যাক গুলো হুম যখন হুম আসে, হুম। এই ছবিগুলো আসে, সেইটাতে হচ্ছে ডাক্তারের অন্যরকম স্যাটিসফ্যাকশন। আনন্দ। তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদেরকে টাইম দিয়েছেন, এতগুলো প্রবলেম নিয়ে কথা বলেছেন যেগুলো জেনুইনলি মানুষরা এখন ফিল করছে যে সমস্যাগুলো নিয়ে। তো আশা করি দর্শকদেরও সেগুলো প্রচুর হেল্প হবে, দর্শকরাও এই পডকাস্টটা থেকে অনেক কিছু ইনফরমেশন পাবে। আর স্যারের কাছে আমার অনুরোধ যে স্যার নিশ্চয়ই ইন ফিউচার আমরা যদি এরকম কোনো আবদার করি যে আমরা আরো একটা কোনো টপিক নিয়ে আপনার সাথে বসতে চাই, তো আশা করি স্যারকে পাবো আমরা। নিশ্চয়ই, তুমি তো বললেই হবে। তো আজকের পডকাস্ট এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করলাম।